দার্জিলিং এ আজকেই আমাদের শেষ দিন। সকালবেলা স্নান করে আমি চলে এসেছিলাম মহাকালেশ্বর মন্দিরে। ম্যাল থেকে মহাকালেশ্বর মন্দির হাঁটা পথে মাত্র 2 মিনিট। মন্দিরটা কিন্তু নিচে নয়, মন্দিরটা অনেকটাই উপরে, সেই কারণে সিঁড়ি দিয়ে অনেকটা উপরে আমাদের আসতে হয়েছে। আমরা যে রাস্তাটা দিয়ে এতক্ষণ উঠে আসছিলাম তারই এক ধারে ছিল বিশাল বড় ঝাউবন, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। সিঁড়ি দিয়ে উঠে আসলে এখানে তোমরা একটা শেড দেখতে পারবে, যেখানে একটা সাইডে জুতো রাখার জায়গা করা আছে। এছাড়াও এখানে বেশ কয়েকটা দোকান আছে, এখান থেকে তোমরা চাইলে পুজোর সমস্ত জিনিস কিনে নিতে পারো। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মহাকালেশ্বর মন্দিরের দিকে। আমরা ওই রাস্তায় না গিয়ে উল্টো দিকে আরেকটা রাস্তা ছিল, সেই দিকে এসেছিলাম। এখানে রয়েছে হনুমানজির মন্দির। হনুমান মন্দিরের ঠিক পাশেই রয়েছে গোপাল মন্দির আর হনুমানজির মন্দিরটা ছিল একদমই পাশাপাশি। হনুমান মূর্তির ঠিক উল্টো দিকের একটা দেয়ালে রাখা ছিল রাম, সীতা, লক্ষ্মণ। এখান থেকে মন শান্ত করে এখন বেরিয়ে পড়েছি মহাকালেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। এখনো বেশ খানিকটা উপরে আমাদের উঠতে হবে। একটু আগেই যে রাস্তাটা দেখালাম সেই রাস্তা ধরে এখন আমরা উপরের দিকে উঠছি। এখানেই রয়েছে মহাকালেশ্বর মন্দির। মহাকালেশ্বর মন্দিরে শুধু যে বাবা ভোলেনাথ বিরাজ করছে তাই না, এখানে রয়েছে আরো অনেক দেবদেবী। আমরা এখন যে মন্দিরটাকে প্রদক্ষিণ করছি তার পেছনেই রয়েছে বিশাল বড় জঙ্গল। এই মন্দিরে এখন রঙের কাজ চলছে। এটি আসলে দেবী কালীর একটি মন্দির। এখান থেকে মাকে দর্শন করে চলে গেলাম অন্য আর একটা দিকে। এই জায়গাটা দেখতে এতটাই সুন্দর লাগছিল, আমি আর ভাই তো এখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছি। এগুলোকে আসলে কি বলে তা আমার একেবারেই জানা নেই। বহু সিনেমাতে এতদিন এগুলো দেখে আসছিলাম, আজ যখন হাতের সামনে দেখলাম তাই আমি একটু হাত বুলিয়ে নিচ্ছিলাম। এই মন্দিরটা বেশ বড়, চারিদিকটা ঘুরে দেখতে দেখতে আমাদের বেশ অনেকটাই সময় লেগেছিল। এর আগে আমি অনেকবার বনদেবীর পুজো সম্পর্কে শুনেছিলাম, কিন্তু বনদেবীর মন্দির কেমন হয় তা আমার জানা ছিল না, তাই এখানে এসেই আমি প্রথমবার দেখলাম। এখানে বেশ কয়েকটা শিবলিঙ্গ ছিল, যদিও এগুলো বেশি দিন পুরনো নয়, এগুলো নতুন ভাবে করা হয়েছে, কারণ এখানে নিচে তারিখও লেখা ছিল। এরপর মহাকালেশ্বরের দর্শন করে আমরা বেরিয়ে এলাম বাইরে। এখানে অনেকেই প্রদীপ জ্বালাচ্ছিল, কেউ জ্বালাচ্ছিল ঘিয়ের প্রদীপ, কেউ জ্বালাচ্ছিল তেলের প্রদীপ। এই সিস্টেমটা কিন্তু বেশ অন্যরকম, নিচে সবাই ধূপ জ্বালাচ্ছে আর উপর থেকে ধূপের ধোঁয়াটা বেরিয়ে আসছে। এখান থেকে প্রণাম করে বেরিয়ে আসার সময় ওখানকার ঠাকুরমশাই সবার হাতে একটা করে চেলি কাপড় দিচ্ছিল, কেউ চাইলে সেটা যত্ন করে বাড়িতেও নিয়ে আসতে পারে। মন্দির থেকে বেরোনোর সময় লক্ষ্য করলাম অন্য একটা রাস্তা, যদিও সেই দিকে খুব একটা মানুষের ভিড় ছিল না, তাই আমরাও একটু এগিয়ে গিয়েছিলাম। এখানে এসে দেখলাম খুব বড় একটা গুহা রয়েছে, যেটাকে বলা হচ্ছিল স্নান কক্ষ, তাই আমরা একটু নিচের দিকে এগিয়ে গিয়েছিলাম। গুহাটা এতটাই ছোট ছিল, না দুটো মানুষ একসাথে নামতে পারছিল না দুটো মানুষ একসাথে উঠতে পারছিল। একদিকে আমরা উপর থেকে নিচের দিকে নামছিলাম, আর আমাদের আগে যারা নিচে নেমেছিল তারা উপর দিকে উঠছিল। এই সময় কিন্তু ভীষণই অসুবিধা হচ্ছিল। এরকম গুহায় নামার অভিজ্ঞতা এর আগেও দুবার আমার মেঘালয়তে হয়েছে, কিন্তু এই গুহাটা ছিল একেবারেই অন্যরকম। এখান থেকে দেবীর দর্শন করে আবারও আমরা একই রাস্তায় উঠে এসেছিলাম। মেয়েদের জন্য একটা সতর্ক বার্তা দিয়ে রাখি, মহাকালেশ্বর মন্দিরে কোনো রকম শর্ট ড্রেস পরে আসলে কিন্তু প্রবেশ করতে দেয় না, অবশ্যই এই কথাটা মাথায় রাখবে। মহাকালেশ্বর মন্দিরের পাশে এত পাইন গাছ দেখে পাইন ফরেস্টে যেতে না পাওয়ার দুঃখটা আমার একেবারেই মিটে গেছিল। এরপর এখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি আমরা তুলে নিয়েছিলাম। দার্জিলিং এ আসার আগে দার্জিলিং সংক্রান্ত বিভিন্ন রকম রিলস আমার ফিডে আসছিল, সেখান থেকেই জানতে পারি মহাকালেশ্বর মন্দিরের পাশেই খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে। যদিও আমি রাস্তাটা চিনতাম না, মহাকালেশ্বর মন্দিরের পাশের রাস্তাটা ধরেই আমরা হাঁটা শুরু করেছিলাম। ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই রাস্তা ধরে এতক্ষণ ধরে আমরা হেঁটে এসেছিলাম। এরপর আমরা এসে পৌঁছালাম এই সুন্দর ভিউ পয়েন্টে। এখান থেকে এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কেউ যদি সকালবেলা টাইগার হিল যাওয়াটা মিসও করে ফেলে এখান থেকেও সুন্দরভাবে সূর্যোদয় দেখতে পারবে। ম্যাল রোড থেকে এই ভিউ পয়েন্টটা কিন্তু খুবই কাছে, কিন্তু অনেকেরই এই জায়গাটা একেবারেই জানা নেই, তাই এই জায়গায় বেশি লোকজনের ভিড়ও ছিল না। খুব শান্ত একটা নিরিবিলি জায়গা, সামনে কয়েকটা বসার জায়গাও আছে, কেউ চাইলে এখানে বসে সময় কাটাতে পারে। আর সামনেই রয়েছে দুটো ক্যাফে, কেউ চাইলে সেই ক্যাফে থেকে বসেও কাঞ্চনজঙ্ঘার এই সুন্দর ভিউটা উপভোগ করতে পারে। এই ভিউ পয়েন্টটা এতটাই সুন্দর, শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘা নয়, কাঞ্চনজঙ্ঘা ছাড়াও বহু দূরে থাকা সাদা বরফে ঘেরা পাহাড়ও আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছিলাম। এত সুন্দর একটা ভিউ পয়েন্টে এসে কফির কাপে চুমুক না দিলে মনটা ঠিক মানছে না, তাই কফির কাপে চুমুক দেওয়ার সাথে সাথে উপভোগ করছিলাম এই সুন্দর কাঞ্চনজঙ্ঘা।
এখানকার লোকাল মানুষেরা বড় বড় ফ্ল্যাক্স নিয়ে রাস্তার ধারে চা আর কফি অল টাইম বিক্রি করে, তাদের কাছ থেকে নিয়ে নিয়েছিলাম এক কাপ কফি। কফির কাপে চুমুক দিচ্ছিলাম আর ভাবছিলাম দার্জিলিং এর শেষ সকালটা এতটা সুন্দর হবে সেটা কিন্তু একেবারেই আশা করিনি। দার্জিলিং এর একটা সুন্দর ভিউ পয়েন্ট থেকে ভিউ দেখে এবার আমরা যাচ্ছি মেলের দিকে। যে রাস্তা ধরে আমরা এসেছিলাম সেই রাস্তা ধরে আমরা যাব না, আমরা এখন যাব একটা অন্য রাস্তা দিয়ে, কারণ এই রাস্তা দিয়ে গেলেই আমরা দেখতে পারবো একটা মেলা। তোড়জোড় তো আগের দিন থেকেই শুরু হয়ে গেছে, সেগুলো তো তোমাদের আগের ভিডিওতেই আমি শেয়ার করেছিলাম। 2025 ডিসেম্বরের 7 তারিখে আমরা গিয়েছিলাম দার্জিলিং। আমাদের ফেরার টিকিট ছিল 11ই ডিসেম্বর। সেদিন থেকেই শুরু হয়েছিল এই মেলাটা। প্রতি ডিসেম্বর মাসে এখানে এই মেলাটা বসে। এই মেলাটার নাম মেলোডি ফেস্ট। গোটা ডিসেম্বর মাস জুড়ে এখানকার মানুষের কাছে ফেস্টিভ্যাল, সেই ফেস্টিভ্যালকে কেন্দ্র করে এই মেলোডি ফেস্ট। এই মেলাতে বিভিন্ন রকমের দোকান ছিল, কোনোটাতে পাওয়া যাচ্ছিল কেক, কোনোটাতে জুয়েলারি, কোনোটাতে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের গিফটস, আরো অনেক কিছু। আমাদের কাছে সময় ছিল একেবারেই কম। মেলাটাকে একবার ঘুরতে পেরেছিলাম ঠিকই, কিন্তু প্রতিটা দোকানে দাঁড়িয়ে জিনিসপত্র দেখার সময় আমাদের কাছে একেবারেই ছিল না। আমরা যে সময় গিয়েছিলাম তখনও পর্যন্ত সমস্ত দোকান সাজানো হয়নি, কোনো দোকান সাজাচ্ছে, কোনো দোকানের পুরোপুরি সাজানো হয়ে গেছে। এই মেলাতে যে শুধুমাত্র লোকাল লোকজন স্টল দিয়েছে তা কিন্তু একেবারেই নয়, বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে এখানে স্টল দিয়েছে। এখানকার একটা স্টলে বিভিন্ন রকমের চা পাতা পাওয়া যাচ্ছিল। এখানে ম্যাগির তরফ থেকেও একটা স্টল বসানো হয়েছিল। আমাদেরকে বলা হয়েছিল সকাল 11টার মধ্যে রুম ছেড়ে দিতে হবে, কিন্তু 11:30 পর্যন্ত আমরা বাইরে ঘোরাঘুরি করছি। এরপর আমরা চলে যাচ্ছিলাম হোটেলের উদ্দেশ্যে, কারণ এবার আমাদের রুমগুলোকে ছেড়ে দিতে হবে। যেহেতু আমাদের ট্রেন রাতে, এখনো আমাদের কাছে বেশ খানিকটা সময় আছে। আমরা হোটেল ছেড়ে দেবো ঠিক কথাই, কিন্তু আমরা দার্জিলিং থেকে এখন বেরোবো না। এই কয়েকদিনের জন্য এই হোটেলের রুমটাই ছিল আমাদের একমাত্র ঠিকানা। এবার এই রুমটাকে বিদায় জানিয়ে ফিরতে হবে আমাদের আসল ঠিকানার উদ্দেশ্যে। যেহেতু আজকে সকালে মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, তাই ঠিকঠাক ভাবে সকালে ব্রেকফাস্ট আমাদের করা হয়নি, আর এখন তো দুপুরে লাঞ্চের সময় হয়ে গেছে। হোটেলের রুমটা আমরা ছেড়ে দিয়েছিলাম ঠিকই, কিন্তু হোটেলে এই ব্যাগটা রেখে আপাতত আমরা যাচ্ছি লাঞ্চ করতে। ভেবেছিলাম ভাত খাবো, কিন্তু ভাই এই সময় ভাত খেতে একেবারেই নারাজ। ভাই বলেছিল কচুরি খাবে, আমরা নিয়ে নিয়েছিলাম কচুরি, আর আমি একটা এখান থেকে নিয়ে নিয়েছিলাম আলাদা করে সিঙ্গারা। আজকে সকাল থেকেই যেহেতু প্রোগ্রামটা শুরু হয়ে গেছে, সকাল থেকে মেল রোডে ছিল প্রচন্ড ভিড়। এরপর মেলে এসে বেশ খানিকক্ষণ এখানে বসে প্রোগ্রাম দেখলাম। ইচ্ছে ছিল দার্জিলিং এ এসে একদিন কেভিন টার্সে ব্রেকফাস্ট করব, কিন্তু সেই সময় বা সুযোগ আমাদের একেবারেই হয়ে ওঠেনি। তাই বাড়ি যাওয়ার আগে এই কেভিন টার্স থেকে নিয়ে নিয়েছিলাম একটা সফটি। কেভিন টার্সের ঠিক উল্টো দিকে খুব সুন্দর বসার জায়গা করা ছিল। আমরা এখন যাচ্ছি সেখানে বসে বসে এই সুন্দর সফটিটাকে এনজয় করতে। তো এখানে লাস্ট ডেতে আইসক্রিম। যদিও এইবারের একটা ইচ্ছে অপূর্ণ থেকে গেল, যদি কখনো আবারও আসার সুযোগ পাই এখানে বসে তো একবার ব্রেকফাস্ট আমি করবই। আমাদের গাড়িটা যে জায়গায় দাঁড়িয়ে ছিল তার পাশেই ছিল মিনিসো। মিনিসো তো এর আগে আমি কখনোই আসিনি, পাশেই মিনিসো দেখে ভাবলাম একবার ঘুরে আসা যাক। স্টোরটা ছিল বেশ সাজানো গোছানো সুন্দর, কিন্তু একটা কথা বলতে আমার একেবারেই লজ্জা নেই, এখানকার প্রত্যেকটা জিনিসই রয়েছে আমার অকাতের বাইরে। কোয়ালিটির দিক থেকে বিচার করতে গেলে এখানকার প্রত্যেকটা পার্সের কোয়ালিটি ছিল বেশ ভালো, কিন্তু এগুলোতে বেশি চেন ছিল না। ব্যাগের দাম 650 টাকা। কোয়ালিটিটা ভালো। ব্যাগগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। যখনই হাতে ধরে দাম দেখছিলাম তখনই আমার অন্তরাত্মা বলে উঠছিল, নানুপূর্ণা এগুলো একটাও তোর জন্য না, যেখানকার জিনিস সেখানেই রেখে দে। এই দিকটাতে ছিল বেশ অনেক রকম পারফিউম, আর তার সাথে বেশ অনেক রকম স্টেশনারি। এই দিক থেকে বেরিয়ে যখন অন্য আরেক দিকে গেলাম, সেখানে গিয়েই তো আমার পাটা আটকে গেছিল। এই দিকে থাকা প্রতিটা জিনিসই এতটাই সুন্দর ছিল, মনে হচ্ছিল প্রতিটাই যেন একটা করে নিয়ে বাড়ি চলে যাই। কিছু বছর আগে পর্যন্ত এই সেকশনটা ছিল আমার কাছে খুব পছন্দের সেকশন। হয়তো এখন সময়ের সাথে সাথে অনেকটাই বড় হয়ে গেছি বলে এই জিনিসগুলোর প্রতি আর সেই ছোটবেলার মতো আকাঙ্ক্ষা নেই। এতক্ষণ ধরে মিনিসোতে ঘোরাফেরা করলাম, আর এখান থেকে যদি কিছুই না নিয়ে যাই তাহলে কি মনটা মানে বলো? এতক্ষণ ধরে এত কিছু দেখার পর কোনটা নেব কোনটা নেব না এটা ভাবতে ভাবতেই চোখে পড়লো এই সিট মার্কসের কাউন্টার। তাই এখান থেকে নিয়ে নিলাম দুটো সিট মার্কস। এরপর উঠে পড়লাম গাড়িতে, কারণ ঘড়ির কাঁটাও বলে উঠছে সময় ফুরাইলো, এবার বাড়ি ফেরার পালা। এবার এই সুন্দর প্রকৃতিকে বিদায় জানিয়ে ফিরতে হবে নিজের চেনাশোনা জায়গায়। এই সুন্দর প্রকৃতিকে বিদায় জানানোর ইচ্ছে একেবারে নেই, কিন্তু ইচ্ছে না থাকলেও কোনো কোনো সময় আমাদের কিছু কাজ করতে হয়, কারণ সুন্দর জিনিসটা যত অল্প সময়ের জন্য পাবো ততই সেটা সুন্দর থাকবে। এটা যদি সব সময়ের জন্য পেতে থাকি তাহলে তো আর সেই সৌন্দর্য থাকবে না।
পরন্ত বিকেলের এই অপরূপ সৌন্দর্য আবারও একবার পাহাড়ের প্রেমে পড়তে বাধ্য করছে। আর শুধুমাত্র একটা কথাই বলতে ইচ্ছে করছে, সময়টা যদি আর কিছুক্ষণের জন্য থমকে যেত তাহলে কতটাই না ভালো হতো। রাস্তায় এক জায়গায় গাড়িটা দাঁড়িয়ে ছিল, সেখান থেকে সন্ধ্যার টিফিনটা আমরা করে নিয়েছিলাম। দার্জিলিং এর শেষবারের মতো মোমো খেয়ে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম দুটো রোল। এরপর স্টেশনে এসে করলাম আরো কিছুক্ষণ অপেক্ষা। ভিড় ঠেলে সামনে এগিয়ে এনজিপি স্টেশনকে বিদায় জানিয়ে উঠে পড়লাম ট্রেনে। এরপর রাতে একটা চিকেন থালি নিয়ে দুজনে মিলে শেয়ার করে খেয়ে নিয়েছিলাম। আমাদের যাওয়ার কথা বর্ধমানে, কিন্তু বর্ধমানের আগে রেল লাইনে কিছু কাজ চলার কারণে বর্ধমানের উপর থেকে ট্রেন যায়নি। আমাদের নামতে হয়েছিল ব্যান্ডেলে। ব্যান্ডেলে নেমে লোকাল ট্রেন ধরে যাচ্ছি এবার বর্ধমানে। फिर से आ गई मेरी घिसी पिटी जिंदगी। আমার দার্জিলিং সফর এখানেই শেষ হলো। দার্জিলিং এর প্রতিটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছিল অবশ্যই আমাকে জানিও। চলো তাহলে আজ এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।